পিলখানার যে তদন্ত রিপোর্ট আসছে, 50 জন চৌকস যারা মেধাবী দেশপ্রেমিক, যারা বাংলা ভাইকে গ্রেপ্তার করেছিল, কর্নেল গুলজার, সেই 50 জন দেশপ্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদদের, তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এই জন্য আমাদের চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে। ঠিক 2010 সালে আপনাদের মতো নবীন ছিলাম আমি, খুব স্বপ্ন, গ্রাম থেকে আসছি, খুব স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে উঠবো, খুব স্বপ্ন। সেদিন ছিল মেবি 10 জানুয়ারি 2010 সাল। হলে উঠবো, সূর্য সেন হল অ্যাটেস্ট, হলে উঠবো। তখন ছাত্রলীগ ক্ষমতায়। চিন্তা করলাম হলে উঠতে হলে তো তারা কিছু প্রশ্ন করে, বড় ভাইরা বলে যে প্রশ্ন করবে, ছাত্রলীগ সম্বন্ধে প্রশ্ন করবে, তারা দেখবে তুমি ছাত্রলীগ করো কিনা। অনেক প্রিপারেশন নিয়ে বিভিন্ন জিনিস পড়ে টোরে গেলাম, ভাবলাম যে নবীন বরণ করবে। রাত 10টায় গেস্ট রুম ডাকা হয়েছে আমাদেরকে, যারা ফার্স্ট ইয়ার হলে উঠবো, নবীন বরণ করছে আমাদেরকে। আজকে তোমাদের নবীন বরণ দেখে বিশ্বাস করো আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তোমাদের নবীন বরণ আর আমাদের নবীন বরণ। রাত 10টায় বাইরে এক একজন 3 কোয়ার্টার, 2 কোয়ার্টার, 1 কোয়ার্টার পরে সোফার মধ্যে বসে আছেন, পায়ের উপর পা তুলে। আর আমরা মনে হচ্ছে যেন কোথায় থেকে আসছি, এক জন্তু জানোয়ার। দাঁড় করালেন আমাদেরকে সবাইকে, ওনারা সোফার পায়ের উপর পা ধরে বসে আছেন আর আমাদেরকে দাঁড় করেন। কেউ একজন সিগারেট টানছেন আর কেউ একজন, চেহারা দেখে তো কি বরণ করবে আমাকে, তাদের চেহারা দেখলে তো ভয়ে আরো দাঁড়ালাম, আমরা সবাই দাঁড়ালাম। আমাদেরকে প্রশ্ন করছে, 10টা প্রশ্ন করছে আমাকে। ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছে কখন, ছাত্রলীগের প্রথম সভাপতি কে, বর্তমান সভাপতি, সব তো মুখস্থ করছি। এমসিকিউতে কিছুদিন আগে পড়ে আসছি পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন। একবার যা বলে আজকে কি দিবস, এটাও তো মুখস্থ করে আসছি। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস। শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস বলার পর আমার দিকে এভাবে তাকালেন। আমি বললাম কি রে ভাই, ভুল তো বলি নাই, প্রশ্ন তো যেভাবে প্রশ্ন পাইছি উত্তর তো সেভাবে দিয়েছি। সবাই দেখি মানে আমার দিকে এমনভাবে তাকাচ্ছেন, বলে যে ছুরি নিয়ে এর হাত কাটবো, পা কাটবো। আমি কি রে ভাই, কি ভুল করলাম? জিয়াউর রহমান তো বলি না, শেখ মুজিবুরকে বললাম। বললো যে তোর এত বড় সাহস, তুই জাতির জনক বঙ্গবন্ধু বলিস নাই? আরে বাবারে, বইতে তো আর এত বড় লেখা নাই। এমসিকিউ পড়ছি, ওখানে তো লেখা আছে শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন দিবস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ। আমরা অনেক বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানে আমরা তো লকব বলি না, সারা গায়ে চুলকানি, গায়ে গায়ে খড়খড়ানি, কত কিছু বলি না আমরা ঘোষণা দেওয়ার আগে। হ্যাঁ, তো ভাবলাম এবার তো তারা প্রত্যেকে মনে আমার হাত পা কেটে ফেলবে। আমি তো নতুন নবীন, গ্রাম থেকে আসছি, কি বলবো, দাঁড়ায় আছি। তাদের অ্যাপ্রোচ দেখে আমি বেহুশ হয়ে পড়ে গেছিলাম সেদিন। পরবর্তীতে আমাকে দ্রুত নেওয়া হয়। আবার প্রত্যেকটা হলে তাদের আবার 2টা গ্রুপ থাকে, একটা হচ্ছে সভাপতি গ্রুপ, একটা সেক্রেটারি গ্রুপ। তো সভাপতি গ্রুপের বাড়ি ছিল কুমিল্লা, নাম ছিল সাইদ মজুমদার। আমি চিন্তা করি আমার বাড়ি কুমিল্লা, তার গ্রুপে উঠলে মনে হয় আমি একটু সেফ থাকতে পারবো। আমার দেখি যে কি নির্যাতনটা করলো আমাকে। পরে সেক্রেটারি গ্রুপ পরের দিন পত্রিকা দিয়ে দেয় যে নবীনকে নির্যাতন করে সভাপতি সাইদ মজুমদার নির্যাতন করেছে, মানে তারাই। তো পরে সভাপতি আমাকে ডাকছে, কই বেটা তুই এমন করলি কেন? বলছি ভাই আপনি আমার এলাকার মানুষ, সবাই বলছে আপনি ভালো মানুষ, আপনি আমার এলাকার মানুষ, এই জন্য আপনার গ্রুপে উঠলাম, আপনি আমাকে কি করলেন? যা বেটা তুই এমন করলি, তুই তো আমার রাজনীতি শেষ করে দিলি। তা আমি ভাবছি তোরা আমি নেতা বানাবো, তুই আমার এলাকা, তুই অস্ত্র টস্ত্র ধরতে পারিস কিনা, তোর সাহসটাও আছে কিনা, এগুলো দেখার জন্য তোরা একটু পরীক্ষা করলাম। তাই বললাম তো আগে বলে দিবেন না যে তোরে পরীক্ষা করবো, তাহলে প্রশ্নটা ফাঁস হয়ে গেলে তো আমি নিজেকে একটু সেফ রাখতে পারতাম। আপনি যেভাবে ওপেনলি আমাকে বললেন হাত কাট পা কাট, আমি তো নিজেকে আর ধরে রাখতে পারি না যে হাত পা, আর আপনাদের চেহারা দেখলে তো চেহারাই। তার মানে তখন নবীনদেরকে শিখানো হতো যে তুমি কিভাবে নেতা হইবা, অস্ত্র ধরতে পারো কিনা, তোমার সাহস কতটুকু, কলিজা কতটুকু, সেটা দেখা হতো। আজকে তোমরা অনেক সৌভাগ্যবান, ইউ আর ভেরি লাকি, যে তোমাদের কাজকে বরণ করে নিচ্ছে সুন্দর করে। কিছুদিন আগে একটা তদন্ত প্রতিবেদন আমি দেখলাম, তদন্ত প্রতিবেদন বলা হচ্ছিল, সে তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছিল আশুলিয়ায়, তোমাদের পাশে আশুলিয়ায় যেই ভ্যান গাড়ির উপর লাশকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে 6টা মরা দেহর সাথে একটা জীবিত ব্যক্তি ছিল, গুলি খেয়েছে কিন্তু শুয়ে পড়ে আছে। সে যখন আগুন দেখে চলে যাচ্ছিল তখন তাকে ধরে এনে আবার আগুনে নিক্ষেপ করা হয়েছে। কি দেশ, কি দেশ, কি আমাদের দেশের পুলিশ, কি
কি আমাদের দেশের রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য। একটা রিক্সা চালক ওদিন বলছিলেন, কান্না কারো করে বলছিলেন, আমি যখন শাহবাগ দিয়ে যাচ্ছিলাম একটা লাশ পড়ে আছে, লোকজন আমাকে বলল লাশটা মোড়ানো ছিল, বলল যে লাশটা একটু ঢাকা মেডিকেলে নিয়ে যান, এখনো মারা যায়নি মনে হয়। আমি নিয়ে যাচ্ছিলাম, আমি শুধু নিচ থেকে আওয়াজ শুনছিলাম, তার গলার আওয়াজ শুনছিলাম একটু একটু করে, সে কান্না করছে, চিৎকার দিচ্ছে, একটু একটু করে শুনছিলাম। আমি ঢাকা মেডিকেল যখন ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, তাকে কোলে করে যখন নিয়ে গেলাম, যখন ইমার্জেন্সিতে শোয়ালাম, মুখটা খুলে দেখি এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা আমারই ছেলে, এই ছেলেটা আমারই ছেলে। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ বাবার কাঁধে সন্তানের লাশ নেওয়া। সেই সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য রিক্সা চালকের ছেলেও জীবন দিয়েছে, সেই সুন্দর বাংলাদেশ করার জন্য তরুণ প্রজন্ম জীবন দিয়েছে। এই তরুণ প্রজন্ম আমাদের জন্য সুন্দর বাংলাদেশ রেখে যাওয়ার জন্য চেষ্টা করেছে, 2000 জীবন দিয়েছে। এবার যদি আমরা দেশকে সুন্দর না করতে পারি, তাহলে আর জীবনে বাংলাদেশকে পরিবর্তন করা সম্ভব হবে না। বিদ্রোহী কবি যখন ছোটবেলায় কলিকাতার আশা শুনেছিলেন, তিনি একটা রুটি দোকানে চাকরি করতেন। তার মাকে দেখার জন্য একদিনের ছুটি নিয়ে গিয়েছিলেন, 3 দিন ছিলেন। মা অসুস্থ ছিলেন, এই জন্য 3 দিন ছিলেন। পরবর্তীতে যখন আবার দোকানে আসলেন, ওনাকে খুব বকাঝকা করলেন। উনি তো একটু বিদ্রোহী মানুষ, উনি বকাঝকা সহ্য করতে পারেন নাই, উনি বের হয়ে গেলেন, চাকরিই করব না। পরে গিয়ে আপনাদের ত্রিশাল অঞ্চলের একজন দারোগা ছিলেন, রফিজ উদ্দিন, উনি কলকাতায় জব করতেন। ওনার ঘরের বারান্দায় শুয়েছিলেন রাতে। পরে উনি উঠার পর দেখে তাকে জিজ্ঞেস করলেন, বলল যে আমার এই সমস্যা। উনি চিন্তা করলেন ওনার মা থাকে ত্রিশালে, মাকে দেখভাল করার জন্য একটা ছেলে লাগবে। পরে নিয়ে আসলেন, দুঃখু মিয়াকে নিয়ে আসলেন এখানে, নিয়ে এসে মার কাছে রাখলেন। মা দেখলেন এই কাজের দিকে তার মনোযোগ নয়, তার শুধু বই পড়ার দিকে মনোযোগ। তো মা ছেলেকে বলল, এই ছেলে তো কাজের চেয়ে বইয়ের দিকে যোগ, তুমি তাকে একটা স্কুলে ভর্তি করাও। পরে এখানে আপনাদের ত্রিশালে একটা স্কুলে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পরে ক্লাস 8-এ যখন উনি পড়েন, তখন ফার্সি ভাষায় একটা সাবজেক্ট ছিল। বাঙালি যারা, তারা এটা পারতেন না, খুব বেশি ভালো পারতেন না। সবাই ফেল করলেন, একমাত্র স্টুডেন্ট যিনি 96 পেয়েছেন নাম। এখন সবাই ফেল করছেন, যিনি টিচার তারও তো একটা আত্মসম্মানের বিষয়, সবাই ফেল করলো। তো পরে 5 মার্কস বাড়িয়ে দিয়ে সবাইকে পাশ করানো হলো। কবি নজরুল গিয়ে বললো আমাকেও 5 মার্কস বাড়া দিতে হবে। শিক্ষকরা তো বিপদে পড়লেন, পাইছে 96, 5 যদি বাড়াই তাহলে তো 100-র উপরে চলে যায় না। বলছে না, তোমাকে বাড়াই দেওয়া হবে না। তো সে বললো যেখানে বৈষম্য আছে আমি সেখানে পড়বো না, কোনো বৈষম্য সমাজে আমি পড়বো না। আজকে সেই নজরুল আজকে আমাদের জাতীয় কবি হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে উনি বিদ্রোহী কবিতা দিয়েছেন, আমি চির দুর্বার দুর্বিনীত, আমি নৃশংস, আমি সাইক্লোন, আমি ধ্বংস। সেই নজরুল বিশ্ববিদ্যালয় আপনারা পড়েন। নজরুল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আমরা বাঙালি জাতি হিসাবে সবসময় মনে করি সুযোগ সুবিধা মামা লাগবে বড় হওয়ার জন্য, চাকরির জন্য মামা লাগবে, ব্যবসার জন্য টাকা লাগবে। নজরুল শিখিয়ে দিয়েছেন পরিবার কেন্দ্রিক যে চিন্তা, তোমার মামা আছে কি না এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইচ্ছা শক্তি থাকলে তাহলে তুমি বিশ্ব নন্দিত হওয়া সম্ভব। আজকে শিক্ষার্থীদের মধ্যে, আমাদের মধ্যে এক ধরনের চিন্তা, আমরা সবসময় মনে করি যে আমার মামা লাগবে। আমাদের মধ্যে একটা পিছু টান আছে। তোমরা আমাকে বলো তো, বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদ, তার ছেলে হুমায়ুন আহমেদের যোগ্যতার কত % পেয়েছে? কত %? 5% পেয়েছে, 1%ও পায়নি। মুকেশ আম্বানি, ভারতের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, আনাত আম্বানি, তার যোগ্যতার, তার ছেলে তার যোগ্যতার কত % পেয়েছে? তার কি টাকা ছিল না? মামা ছিল না? সুযোগ সুবিধা ছিল না? তারপরে পায়নি কেন? তার মানে বড় হওয়ার জন্য মামা টাকা বড় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইচ্ছা শক্তি, তোমার চিন্তাধারা, তুমি নিজেকে কতটুকু বড় মনে করো। হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন স্যান্ডার্স, তিনি বলেছেন ইউ বিকাম ইউর কনভারসেশন, তুমি যেটি তুমি তোমাকে বলো। বলা হয় থাকে আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। তুমি যদি ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা। তুমি যদি ব্রেনকে বলো আমি যেহেতু একা, জীবন রেখে লাভ নাই, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার আপনি একা, জীবন রেখে লাভ নাই, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। তুমি যদি ব্রেনকে বলো আমি সারা, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তুমি সারা।
তুমি যদি তোমার ব্রেনকে বলো আমার দ্বারা সবকিছু সম্ভব, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার তোমার দ্বারা সবকিছু সম্ভব। আর তুমি যদি তোমার ব্রেনকে বলো তুমি তো পড়ো ময়মনসিংহের একটা বিশ্ববিদ্যালয়, তোমার দ্বারা কিছুই হবে না, তোমার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তোমার দরকার ছিল ঢাকার একটা বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তুমি যদি পারো নাই তোমার দ্বারা কিছু হবে না। সে ব্রেনকে পরিবর্তন করতে হবে, চিন্তার প্রসারতা পরিবর্তন করতে হবে। যদি চিন্তার প্রসারতা আপনি পরিবর্তন না করেন তাহলে মনে করবেন আপনি অথর্ব, আপনার দ্বারা কিছুই হবে না। পৃথিবীর সবচেয়ে বড় রাইডার কোম্পানি উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে? আছে। পাঠাও, তাদের নিজস্ব কোনো গাড়ি আছে? আছে? নেই। কিন্তু তারপরেও সারা বিশ্বের 30% গাড়ি তারা কন্ট্রোল করে। কিসের জন্য জানো? কিসের জন্য জানো? শুধু চিন্তার কারণে, শুধু চিন্তার ভিন্নতার কারণে। সিঙ্গাপুর মালয়েশিয়ার অংশ ছিল। একসময় সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে ফিশিং ভিলেজ বলেছে তারা, ফিশিং ভিলেজ। সিঙ্গাপুরকে মালয়েশিয়া থেকে তারা বের করে দিয়েছে। সেই সিঙ্গাপুর নিজস্ব পানি পর্যন্ত তারা কিনে খায়, পানি পর্যন্ত। সেই সিঙ্গাপুর তারা বিজনেস হাবে পরিণত হয়েছে। তাদের বিমান, তাদের যেই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবন্দর তারা তৈরি করেছে। পৃথিবীর যত জাহাজ আছে সব জাহাজ তাদের সিঙ্গাপুরে নোঙর ফেলতে হয় পানি কেনার জন্য, ক্রু চেঞ্জ করার জন্য, নাবিক চেঞ্জ করার জন্য, খাবার গ্রহণ করার জন্য। কিন্তু সিঙ্গাপুরে নিজস্ব কোনো পানি খাবার কিচ্ছু নেই। সিঙ্গাপুরে এমন একটা দেশ যে দেশের বিমান উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। আজকে সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট। কেন হয়েছে? লি কুয়ান ইউ তাদের জাতির জনক ছিলেন। তিনি পলিসি গ্রহণ করেছেন জিরো কারাপশন, জিরো কোটা। সিঙ্গাপুরে মালয়েশিয়ান লোকজন বসবাস করে, চাইনিজ লোকজন বসবাস করে, কিন্তু সিঙ্গাপুরে কোনো বৈষম্য নেই, কোনো দুর্নীতি নেই। আজকে আমরা এত সম্পদ, ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশে কেন আসছিলেন? আমরা ঢাকা শহরে কেন যাই? সেখানে টাকা বলে ঢাকা শহরে টাকা উড়ে। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে কেন আসছিলেন? সম্পদের কারণে আসছিলেন। আজকে আমাদের এত সম্পদ, তারপরেও আমাদের দেশ উন্নত না কেন জানো? শুধুমাত্র দুর্নীতির কারণে, শুধুমাত্র দুর্নীতির কারণে। আজকে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো, আমরা পড়াশোনা না করলে আমাদের মা বাবা বলে গাধা সন্তানটা কোথা থেকে আসছে, শিক্ষক বলে গাধার ছেলে মেয়েটা কোথা থেকে আসলো। গাধা ইংরেজি কি বলো তো? গাধা ইংরেজি কি? এস ফর গাধা। গাধার সাথে তুমি যদি ইটি যোগ করো, ই ফর এডুকেশন, টি ফর ট্রান্সপারেন্সি, তাহলে এসটা সম্পদে পরিণত হবে, অ্যাসেটে পরিণত হবে। এক লাগবে এডুকেশন, আরেকটা লাগবে কি? ট্রান্সপারেন্সি। মহাত্মা গান্ধী বলছেন দেয়ার আর 7 things উইল ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে। তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা। আমাদের দেশে ডাক্তারের কোনো অভাব নেই, আমাদের দেশে ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, আমাদের দেশে রাজনীতিবিদের অভাব নেই। আমাদের দেশে সবচেয়ে বড় অভাব হচ্ছে চরিত্রবান রাজনীতিবিদের। ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে দুর্নীতি প্রবেশ করাও। সেই শিক্ষা ব্যবস্থাতে যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয়, তাহলে সেই দেশকে অন্যের কাছে বিক্রি করে দিবে, এমন কিছু পলিসি সে তৈরি করবে, দেশটা অটোমেটিকলি দিস কান্ট্রি উইল বি ব্রোকেন। আমরা কি দেখি নাই? আমরা দেখি নাই আমাদের দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে? পিলখানার যে তদন্ত রিপোর্ট আসছে, 50 জন চৌকস যারা মেধাবী দেশপ্রেমিক, যারা বাংলা বাইকে গ্রেপ্তার করেছিল কর্নেল গুলজার, সেই 50 জন দেশপ্রেমিক সবাইকে পিলখানাতে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের ষড়যন্ত্রে আমাদের নিজস্ব রাজনীতিবিদদের, তারা শুধু ক্ষমতায় থাকতে হবে এই জন্য আমাদের চৌকস সেনাবাহিনীকে হত্যা করেছে। কিসের জন্য? শুধু ক্ষমতা থাকতে হবে, শুধু ক্ষমতায় থাকতে হবে। সিকিম, আমি কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছে। সিকিম ভারতের অংশ ছিল না। সিকিম ভারতের অংশ ছিল না, তার আলাদা একটা রাষ্ট্র ছিল। এত সুন্দর দেশ। লেন্দুব দর্জি তাদের ছিল প্রধান। সে লেন্দুব দর্জি 1974 সালে সিকিমকে ভারতের অংশ করে দিয়ে দেয়। আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে, আমাদের দেশ নিয়েও ষড়যন্ত্র হয়েছে।
কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর দেশ আমাদের কাছে ফিরে আসছে। তোমরা চিন্তা করতে পারো কি পরিমাণ ত্যাগ কোরবানি করেছে। তোমরা যারা তোমাদেরকে প্রজন্মকে নিয়ে আমরা বলতাম এটা তো ফার্মের মুরগি, এরা পাবজি খেলে, এরা গেমস খেলে, এদের দিয়ে কিচ্ছু হবে না। সে ফার্মের মুরগিরা, সে পাবজি যারা খেলে তারা মোবাইলে শত্রুদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, কিন্তু বাস্তবিক জীবনে তারা যে এভাবে স্লোগান দিতে পারে বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর। সে ছাত্র সমাজ আমাদেরকে সুন্দর একটি দেশ উপহার দিয়েছে। দায়িত্ব তোমাদের আমাদের সকলকে নিতে হবে। আজকের রাজনীতির ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেককে, যারা 1000 2000 টাকার বিনিময়ে ভোট দিয়ে দেন, আপনি আপনার ভাগ্যকে তার কাছে বিক্রি করে দেন 1-2 হাজার টাকার বিনিময়ে, সে রাজনীতিবিদের একজন পিএস 400 কোটি টাকার মালিক হয়, আর আপনি সকালে খেলে দুপুরে চিন্তা করেন দুপুরে কি খাবেন। মনে রাখবেন যে রাজনীতিবিদ আপনাদের কাছে ভোট চাইতে আসবে, রাজনীতিবিদকে জিজ্ঞেস করবেন আপনার কোনো পেশা আছে কিনা। যদি পেশা না থাকে মনে রাখবেন পেশাবিহীন রাজনীতিবিদ লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ। আপনি বলবেন আগে আপনার পেশা ঠিক করে আসেন, পেশা আছে কিনা আপনার যদি পেশা না থাকে আপনি আমার কাছে ভোট চাইতে আসবেন না। আপনাদের প্রতি দায়িত্ব, 2000 জীবন দিয়ে আপনাদের কাছে দিয়ে গেছে বাংলাদেশটাকে। আজকে আপনারা অনেক সৌভাগ্যবান, এখানে যারা আছেন অনেক সৌভাগ্যবান। এজন্য এই যে দায়িত্ব, যারা দায়িত্বটা পালন করছে, এই সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্যই আমাদের 2000 শিক্ষার্থী জীবন দিয়েছে। তো সুতরাং দায়িত্ব কত বা আছে কিনা? আছে। আজকে তোমরা এখানে শিক্ষার্থী আছো, তোমরা মানে you must mind it, this is the beginning. You must mind it, this is the beginning. It's a very, very beginning of your journey. You have to compete not only in Mymensingh city. You have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। তুমি যদি মনে করো বাংলাদেশে কম্পিটিশন করবা, এই ময়মনসিংহ শহরে কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। You have to compete all over the world. You have to truly think you are global citizen. You have to think beyond Bangladeshi border. তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। তুমি তোমার সম্বন্ধে, সক্রেটিস বলেছে নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআন বলেছে ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কবি ফরিদুদ্দিন বলেছেন উনসু মাতলু বেদা হা দরগাহা হার তুরিগো বাজে গো খুদ্দিশা। বলে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা তোমাকে চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এবং এই আয়াতটি বলার আগে আল্লাহ তাআলা 4 বার কসম খেয়েছেন, শপথ পড়েছেন। আল্লাহ বলছেন ওয়াতিন, তিনের কসম, ওয়া জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। 4 বার কসম খেয়ে বলেছেন আল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ আপনাকে উত্তম আকৃতি দেয় নাই? আল্লাহ তাআলা যে অঙ্গটা আপনাকে দিয়েছেন, আপনি একটু কালো হলে মন খারাপ, আল্লাহ আমাকে কালো বানাইছে, একটু খাটো বানাইছে। আমরা সবসময় এই চিন্তাগুলো করি, কিন্তু আল্লাহ তাআলা যে আপনাকে উত্তম এত সুন্দর আকৃতি। আমি কয়েকদিন আগে আফ্রিকায় গিয়েছিলাম। আফ্রিকা পৃথিবীর লার্জেস্ট সাফারি, মাসাই মারা সাফারিতে গিয়েছি। বন্য প্রাণী দেখে প্রায় 500 কিলোমিটার দূরে সাফারিটা। সেখানে এক একটা প্রাণী দেখেছি তাদের চেহারার দিকে তাকালে ভয় চলে আসে। এত সুন্দর আকৃতি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তোমরা জানো বাংলাদেশে 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে, সেটি হচ্ছে আমাদের কক্সবাজারে হয়েছে। সে অপটিক্যাল ফাইবার স্টেশনের সেটি সেই স্পেন, পর্তুগাল হয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে, পরবর্তী গাজীপুরের হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল ফাইবারের দূরত্ব ছিল 17,500 কিলোমিটার। 17,500 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
আজকে আমরা এখানে কি করছি? আমেরিকার মানুষ ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছে একটি মাত্র অপটিক্যাল ফাইবারের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথায় 2 কোটি নার্ভ আছে, বলতে একটা নার্ভের সাথে আরেকটা নার্ভকে যদি যুক্ত করা হয় তাহলে এটা দূরত্ব হবে 2 লক্ষ মাইল। তার মানে মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার যে নার্ভ তোমার মাথার মধ্যে আসছে, এইটা দিয়ে পুরো বিশ্বজগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে।